ওকে। তো আজকে 2 নম্বর লেকচার তো। কালকে আহ, নিয়ে পড়ছিলাম বয়েলের সূত্র, তারপরে পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কে এবং বয়েলের সূত্র থেকে চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক পড়ছিলাম। আচ্ছা, এবং বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির ছিল না? হ্যাঁ, তাপমাত্রা স্থির ছিল। আর আজকে আমরা পড়বো চার্লসের সূত্র। তো দেখো, চার্লসের সূত্র হচ্ছে এখানে। আচ্ছা, আগে চার্লসের সূত্রের বিবৃতিটা আগে লিখে নেই। চার্লসের সূত্রে এটা মনে রাখবা, চাপ স্থির। ওকে। চার্লসের সূত্রের বিবৃতি হচ্ছে স্থির চাপে স্থির চাপে নির্দিষ্ট ভরের। আচ্ছা, ধরো আগে লিখি। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে এর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে 1/273 হারে। তো তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো তাহলে 1/273 বৃদ্ধি পাবে। আর যদি হ্রাস করো তাহলে 1/273 হ্রাস পাবে। মানে তোমার, এখন দেখো, এখন ধরো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হচ্ছে V0। এই যে এই যে এইটা খেয়াল করো, তাহলে সংজ্ঞাটা বুঝবা। আমরা এটা ধরে নেই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন আমরা ধরে নিলাম V0। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা কি হবে? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন, এখন সংজ্ঞা অনুযায়ী খেয়াল করো যে এখানে বলছে তুমি যদি 0 ডিগ্রি সেলসিয়াস মানে 0 ডিগ্রি সেলসিয়াস না, তুমি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি বৃদ্ধি করো, তাহলে তার প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াসের 1/73 বৃদ্ধি পাবে। তার মানে তুমি 0 থেকে যে 1 বৃদ্ধি করছো, তাহলে তোমার পূর্বের তাপমাত্রার যে আয়তন, ওই আয়তন থেকে কতটুকু বৃদ্ধি পাবে? 0 ডিগ্রি সেলসিয়াসের 273। এটা কি বুঝছো? হুম। আচ্ছা, এখন আমি যদি 2 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রাটা নিয়ে যাই, এখন দেখো, 2 ডিগ্রি সেলসিয়াস তুমি কোথা থেকে নিয়ে আসছো? 1 ডিগ্রি সেলসিয়াস থেকে। তাহলে আগে 1 ডিগ্রিটা লেখো, এটা হচ্ছে 1 ডিগ্রির আয়তন, হ্যাঁ। এখন তুমি 1 ডিগ্রি থেকে আবার 1 ডিগ্রি বাড়াইছো, তাহলে এখন এই তোমার পারবে ওই কতটুক? 0 ডিগ্রির 273। এটা
কি বুঝছো? 1/273 অংশ, এটা বুঝছো? হ্যাঁ। হুম। আবার সেম ভাবে আমি যদি 3 ডিগ্রির জন্য লিখি, তাহলে 3 ডিগ্রির জন্য, এখন দেখো আগে তোমার 2 ডিগ্রির যেটা আয়তন সেটা লিখতে হবে। তাহলে আমি যদি একবারে লিখি, এটা V0/273, V0/273 মিলে 2 V0/273 লিখলাম। এটা হচ্ছে 2 ডিগ্রির জন্য আয়তন। তাহলে 3 ডিগ্রির জন্য আয়তন আরো V0/273 বৃদ্ধি পাবে। এই নিয়মটা কি ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, ওকে, এখন আমি যদি টেম্পারেচার যদি বাড়াইতে বাড়াইতে যদি এই এই θ ডিগ্রি সেলসিয়াস যদি নিয়ে যাই, এখন আমি টেম্পারেচার বাড়াইতে বাড়াইতে θ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম, তাহলে θ ডিগ্রি সেলসিয়াস আয়তন কত হবে? এখন দেখো, এখন একটা জিনিস এইখানে খেয়াল করো, 3 ডিগ্রি সেলসিয়াসের জন্য আয়তন হচ্ছে কত? 3 V0/273। তাহলে আবার সেম ভাবে 4 ডিগ্রির জন্য কি হবে? V0 + 4 V0/273 হবে না? হ্যাঁ হবে। তাহলে এই θ ডিগ্রির জন্য আয়তন কি হবে? V0 + θ × V0/273। এটা কি বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে এখন এই θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তন, আমরা এটাকে বলতেছি V of θ। তাহলে এটা হচ্ছে θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন। ওকে, এটা হচ্ছে এটা। এখন আর এইখানে আর একটা জিনিস এখানে লিখে দেই। এখানে 1/273 কে বলা হয় গ্যাসের আয়তন প্রসারাঙ্ক। এটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারাঙ্ক, বা শুধুমাত্র এটাকে এই যে তুমি প্রসারাঙ্ক বলতে পারো। ওকে, আচ্ছা, এখন দেখো, এখানে V0 × θ/273 ভি থিটা। এখন তুমি লসাগু করো, এইখানে কি হবে? V0 × 273, এইখানে θ × V0 = V থিটা। এখন তুমি এখান থেকে V0 যদি কমন নাও, তাহলে এখানে কি হবে? θ + 273, এইখানে কি /273, এটা হচ্ছে ভি থিটা। এখন দেখো, এখন এইখানে θ + 273, আর আমাদের এইখানে থাকে V0/273 ভি থিটা। এখন এই যে এইখানে এই θ ডিগ্রি, এইটা এই টেম্পারেচার তো ডিগ্রি সেলসিয়াস এককে না। এই যে এইখানে যে এই থিটাটা আমরা ইউজ করছি, এটা তো ডিগ্রি সেলসিয়াস এককে। তো হুম। ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 তুমি যদি যোগ করো, তাহলে এটা কোন এককে চলে যাবে বলো তো? কেলভিন। এটা হবে কেলভিন। তো কেলভিন এককে যেটা টেম্পারেচার, আমি যদি, আচ্ছা আমি একটু এটা এক্সচেঞ্জ করে লিখি, যে ভি থিটা এটা হচ্ছে V0/273, তাহলে এটা হবে T of Kelvin এককে। হ্যাঁ, এইটা একটু মাথায় রাখবা। ওকে, তাহলে এই যে ভি নট কি? এই ভি নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কিন্তু নির্দিষ্ট, তার মানে এটা একটা ধ্রুবক। তো V0/273 এ নিজেও একটা ধ্রুবক, তাই না? এখন তুমি যদি এই ধ্রুবকটা এখান থেকে তুলে দাও, তাহলে একটা সমানুপাতিক চিহ্ন আসে, এটা সমানুপাতিক টি। এটা কি বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে এটা কি? এটা হচ্ছে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। এইখানে কিন্তু এই টেম্পারেচারটা কেলভিন এককে, এটা ভালোভাবে মাথায় রাখতে হবে। এবং এটাকে আমরা বলি পরম তাপমাত্রা। তাহলে এইখানে
চার্লসের এই সূত্র অনুযায়ী এখানে আসে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। এটাকে পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রাও বলা হয়, কিন্তু তোমার বইয়ে যেহেতু এইখানে তো এই পরম তাপমাত্রা ইউজ করছে, তো এটাই তোমাকে পরীক্ষায় লিখতে হবে, পরম তাপমাত্রা সমানুপাতিক। আচ্ছা, এটা আশা করি এটা বুঝছো। ওকে, এখন একটা জিনিস এইখানে খেয়াল করো, এই যে সূত্রটা ছিল কি চার্লসের সূত্রের ভি প্রপোর্শনাল টি, এটা আমরা তো এখনই দেখলাম। এখানে টি এটা কোন স্কেলে? এটা কেলভিন স্কেলে। ওকে, তো এখন সমানুপাতিক সম্পর্ক থেকে তো সূত্র লেখা তো জানো আশা করি, এটা কি হবে? কে ইন্টু টি। তাহলে আমরা এখানে কি কি লিখতে পারি? ভি ডিভাইড বাই টি ইজ ইকুয়াল টু কে। এটা মানে কি? এটা মানে হচ্ছে ভি এবং টি এর ভাগফল সবসময় ধ্রুবক। তাহলে সূত্রটা কি হবে? ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু বাই টি টু। এটা বুঝছো? হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রের এই যে গাণিতিক রূপ আর কি। তো এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করবো, এবং এইখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টি, এইটা মাথায় রাখবা যে টি অবশ্যই কেলভিন এককে ইউজ করতে হবে। আচ্ছা, এখন দেখো, এখন যে এখানে গ্রাফটা, হ্যাঁ, এই যে তোমার এইখানে কি হবে? ভি কে ইন্টু টি। এখন আমি যদি ওয়াই অক্ষ বরাবর যদি ভি দেই, ওয়াই অক্ষ বরাবর ধরো ভি দিলাম, এই বরাবর টি দিলাম, মানে এটা কি? এটা ভি বনাম টি এর গ্রাফ, ভি বনাম টি এর লেখচিত্র। তাহলে এটা কার মতো হবে? ওয়াই কে কে এম ধরো, আর টি তো এক্স অক্ষ বরাবর। তাহলে এটা কি হবে? মূলবিন্দুগামী সরলরেখা হবে না? হুম। তাহলে এইটা গ্রাফটা মাথায় রাখবা, যে ভি ভার্সেস টি এর গ্রাফ এইটা হবে এইরকম। ওকে, এখন দেখো, এই যে আরেকটা এই এই জিনিস তো আমরা এইখানে শিখলাম, এই যে এইটা, যে ভি ভার্সেস টি এর ভাগফলটা কি? এর ভাগফলটা সবসময় ধ্রুবক। এখন কালকে তো এই যে এই পিভি ভার্সেস পি অথবা পিভি ভার্সেস ভি এর গ্রাফ তো শিখেইছিলাম। তো ওইটা ছিল পিভি যদি সবসময় ধ্রুবক হয়, তাহলে পিভি কে তুমি যেই অক্ষ বরাবর দিবা ওই অক্ষ বরাবর কোনো চেঞ্জ হবে না। তো এখন যদি আমি এখানে ধরো যে ভি টি কে এই বরাবর দেই, আর ধরো আমি এখানে টি দিলাম, তাহলে এই গ্রাফটা কিরকম হবে বলো তো? বলো। হ্যাঁ, এটা হবে এক্স অক্ষের সমান্তরাল। হ্যাঁ, এটা হবে এক্স অক্ষের সমান্তরাল। আর যদি এটা এক্স অক্ষ বরাবর দেয় ভিটি, তাহলে গ্রাফ হবে ওয়াই অক্ষের সমান্তরাল। এখন আশা করি এগুলো পারবা। যে এখন আমি যদি এইখানে ভি বাই টি দেই, আমি এখানে যদি ভি দেই, তাহলে এটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল একটা গ্রাফ। এখন আশা করি এগুলা বুঝবো সহজেই। ওকে, আর এই সূত্রটা একটু মনে রাখো, এই যে ভি থিটা ইজ ইকুয়াল টু ভি নট প্লাস থিটা ইন্টু ভি নট ডিভাইড বাই 273, এইটা আমাদের লাগবে এখনই।
পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, এখন এই পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার এটা কি? এটা হচ্ছে মানে একটা থিওরিটিক্যাল ধারণা আর কি। এটা এটা বাস্তবে সম্ভব হয় না। তো পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হচ্ছে যে 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 তাপমাত্রায় থিওরিটিক্যালি বা তাত্ত্বিকভাবে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় তাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এইটা তোমার, এইটা হাজারি স্যারের বইয়ে সংজ্ঞা ভালো মতো দেয়া আছে। আবার বলি, হাজারি স্যারের বইয়ে যে সংজ্ঞা আছে, একটা দাড়ি কমাও চেঞ্জ করা যাবে না, হুবহু ওইটাই পরীক্ষা খাতায় লিখতে হবে। সো এটা মাথায় রাখবা, সংজ্ঞা কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। এখন এটা আমি এমনিতে লিখে দিচ্ছি, আমার সামনে বই নাই তো। এটা বইয়ে যেভাবে লেখা আছে তুমি সেইভাবে লিখবে। এটা হচ্ছে এই যে যে তাপমাত্রায়, না এটা মেবি স্থির চাপে আছে এই শুরুতে, কারণ এটা আমাদের চার্লসের সূত্র থেকে আসে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা, সরি কোনো গ্যাসের আয়তন যে তাপমাত্রায় শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। ওকে, এখন তুমি এই সূত্রটা বলো, এই সূত্রটা কি ছিল? যদি এই যে এই থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, তাহলে এই সূত্রটা ছিল ভি থিটা, এটা ভি নট প্লাস থিটা ইন্টু ভি নট বাই 273, এটা ছিল। এটা না, হ্যাঁ, এটা এটাই ছিল, এটা ছিল না? এই যে ভি নট প্লাস এই থিটা ইন্টু ভি নট বাই 273, হ্যাঁ এটাই ছিল। এখন দেখো, এখন যে তাপমাত্রায় এটা জিরো হয়ে যাইতেছে, এখন দেখো তোমার যে তাপমাত্রায় আয়তনটা জিরো হয়ে যাবে ওইটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। হ্যাঁ, তো এখন এখন দেখো, এই যে তোমার ভি নট যে তাপমাত্রায় জিরো হবে, ভি নট যে তাপমাত্রায় জিরো ওই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এখন দেখো আমরা পরম শূন্য তাপমাত্রাটা বের করি, এটা কি হবে? ভি নট জিরো। এখন কোন তাপমাত্রায় জিরো হবে এটা বের করি, তাহলে এটা কি হবে? থিটা ভি নট বাই 273, তাহলে এটা কি হবে? মাইনাস ভি নট থিটা ইন্টু ভি নট বাই 273। এখন দেখো ভি নট বাদ, তাহলে এইখানে এই থিটা সমান হচ্ছে -273। এখন এইখানে এই থিটাটা কোন এককে ছিল? ডিগ্রি সেলসিয়াসে ছিল না? এইটা কি বুঝছো? হ্যাঁ বুঝছি। এখন দেখো, এই যে আমাদের এই সূত্রে তো এই থিটা ছিল ডিগ্রি সেলসিয়াস এককে, তো এই সূত্র থেকে যে অ্যান্সারটা আসলো এটা ডিগ্রি সেলসিয়াস এককে। তাহলে দেখো -273 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে এমসিকিউ এর জন্য। তো -273 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন বলো তো?
বলো। 0। হ্যাঁ, এটা হচ্ছে 0 কেলভিন। এই যে এইটা মাথায় রাখবা যে -273 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 কেলভিন, এই দুইটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এটা আবার, এটা কি, এটা 0 কেলভিন, না হলে এটা আবার পরে ওকে মনে করতে পারো। এটা হচ্ছে 0 কেলভিন, এটা মাথায়, এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, যে কোনটা পরম শূন্য তাপমাত্রা। 0 কেলভিনও থাকতে পারে অথবা -273 ডিগ্রি সেলসিয়াসও থাকতে পারে। এখন দেখো, এখন এর গ্রাফটা আসলে কিরকম হয়। ধরো এইখানে এর টেম্পারেচারটা হচ্ছে -273 ডিগ্রি, আর ধরো এইখানে -250, এইখানে ধরো -200, আর ধরো এটা তো 0 ডিগ্রি সেলসিয়াস, যেটা মূল বিন্দুতে। এখন এটা, এই যে জাস্ট একটু ধরে নিলাম, ধরো এখানে 100, এইদিকে 200, এইদিকে 500। তো ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এককে, আর সরি, এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভি। এটা তুমি মিটার কিউব বা যে কোনো এককে ধরে নিতে পারো। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের নর্মালি যদি একটা গ্যাস থাকে তাহলে কিন্তু তার আয়তন থাকে, মানে 0 ডিগ্রি সেলসিয়াসও কিন্তু একটা গ্যাসের আয়তন কিন্তু থাকে না। আচ্ছা তারা এইখানে, এখান থেকে একটা লাইন আগে টেনে নিই, তারপরে এটা বুঝাইতেছি। এখন দেখো, 0 ডিগ্রি সেলসিয়াসও কিন্তু একটা গ্যাসের আয়তন থাকে। ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন হচ্ছে এইটা। এখন তাপমাত্রা যত বাড়তে থাকবে, আয়তন তো তত বাড়তে থাকে, কারণ আমরা অলরেডি এই সূত্রটা শিখছি, এই যে ভি প্রপোর্শনাল টি। তার মানে ভি তাপমাত্রা সমানুপাতিক, তাপমাত্রা যত বাড়বে ভি এর মানও তত বাড়বে। তো এখন এইখানে দেখো, এখন 0 ডিগ্রি সেলসিয়াস মানে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হইলেও কিন্তু ভি এর একটা মান কিন্তু থাকে। তো এরপরে তাপমাত্রা যত 100 ডিগ্রি সেলসিয়াস 200 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, ততই কিন্তু ভি এর মান ধীরে ধীরে বাড়তেছে। তো এই গ্রাফটা হয় মূলত এইরকম, কিন্তু আমাদের থিওরিটিক্যালি যখন টেম্পারেচারটা -273 ডিগ্রি সেলসিয়াসে যায় তখন ভি এর মান, এখন দেখো ভি এর মান ওয়াই অক্ষ বরাবর কিন্তু 0, মানে এইখানে ভি এর মান 0, মানে -273 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যায়। এটা বুঝছো এই গ্রাফটা? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এখন আমরা কয়েকটা ম্যাথ করি, এগুলো সহজ যদিও। এখন দেখো, স্থির চাপে যেহেতু বলছে, এটা তোমাকে পড়ে এটা বুঝতে হবে, এটা চার্লসের সূত্রের ম্যাথ। তাহলে চার্লসের সূত্রটা কি? ভি ওয়ান বাই ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু বাই টি টু। ওকে। নির্দিষ্ট ভরের নাইট্রোজেন গ্যাস 27 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা T1। তাহলে একটা জিনিস, এই যে 906 মিলিলিটার আয়তন দখল করে, তাহলে ভি ওয়ান হচ্ছে 906 মিলিলিটার। কালকে এটা বলছিলাম যে এখন তুমি এটাকে মিলিলিটারে লেখো, লিটারে নিয়ে যাও, অথবা সেন্টিমিটার কিউব মিটার কিউবে নিয়ে যাও, ক্যালকুলেশন সেম থাকবে, কারণ দুইটা দুই দিকে আছে, তুমি যেভাবে চেঞ্জ করবে ওইটা দুই দিক থেকেই আলটিমেটলি চলে যায়, ওই জন্য তোমার ক্যালকুলেশনে কোনো সমস্যা হবে না। তুমি ভি কে চেঞ্জ করতে পারো, নাও করতে পারো,
ওইটা তোমার প্রশ্নের উপরে নির্ভর করবে। যদি ধরো প্রশ্নে তোমার সেন্টিমিটার কিউবে চায় অথবা মিটার কিউবে চায়, তুমি সেই হিসেবে চেঞ্জ করে নিবে। আর যদি কিছু না বলে তাহলে চেঞ্জ করার দরকার নেই। কারণ এখন মিলিলিটার থেকে তুমি যদি মিটার কিউবে নিয়ে যেতে চাও, 10⁻⁶ বা যাই হোক, এখানে যত দ্বারা ভাগ করা লাগবে এটা দুই দিক থেকে আলটিমেটলি চলেই যাবে। এখন দেখো, এখন T1, এখন এইটা তোমার দুই দিক থেকে চলে যাবে, ঠিক আছে, কারণ এটা গুণ অথবা ভাগ অবস্থায় থাকবে। কিন্তু টি এর ক্ষেত্রে তো এটা চলে যাবে না, কারণ টি 27 এর সাথে 273 যোগ করবা, এই দিকেও T2 এর সাথে এই যেটা দেয়া থাকবে তুমি এই দিকেও 273 যোগ করবা। তো এই 273 কি চলে যাওয়ার কোনো চান্স আছে বোথ সাইড না। থেকে? এইটা কিন্তু চলে যাবে না। সো এইটাকে তোমাকে অবশ্যই কেলভিন এককে নিয়ে ক্যালকুলেশন করতে হবে, না হলে কিন্তু অ্যান্সার সেম আসবে না। তাহলে এখানে T1 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। আর তোমার বলছে যে তাপমাত্রা কত হলে আয়তন 500 ml হবে? আয়তন 500 ml, কত কেলভিন তাপমাত্রা? ক্যালকুলেটর কই? আচ্ছা, এটা তুমি অ্যান্সার বের করো তো। এটার অ্যান্সার হচ্ছে 300 × 500 / 906। তাহলে এটা আসবে 161.563 কেলভিন। খুবই সহজ ম্যাথ এগুলা। এখন দেখো, একটি গ্যাসের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলো, ফলে গ্যাসের চাপ অপরিবর্তিত রইল। গ্যাসের চাপ অপরিবর্তিত মানে চাপ স্থির। চাপ স্থির মানে এটা কি? চাপ স্থির মানে এটা চার্লসের সূত্র। না, এখানে বলছে 17 ডিগ্রি সেলসিয়াস হতে বাড়ানো হলো, তার মানে যেহেতু চার্লসের সূত্র, আগে তুমি সূত্রটা লেখো। এখন দেখো, তোমাকে এখানে বলছে একটি গ্যাসের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস হতে বাড়ানো হলো। তো 17 ডিগ্রি সেলসিয়াস হতে বাড়ানো মানে কি? মানে V1 এর মানটাই আলটিমেটলি 17 ডিগ্রি সেলসিয়াস, এবং বলছে গ্যাসের আয়তন দ্বিগুণ হয়ে গেল। তো V1 এটা 17 ডিগ্রি সেলসিয়াস মানে 290 কেলভিন। আর V2 কত? V2 যদি, যেহেতু গ্যাসের আয়তন দ্বিগুণ হয়ে গেছে, তাহলে এটা কি হবে? 2V1 / T2। তাহলে T2 হবে এখানে 290 × 2 কত? 300 × 600। তাহলে এটা হবে 580 কেলভিন। বাট তোমার এইটা অ্যান্সার না, তোমাকে বলছে যে তাপমাত্রা কত বাড়ানো হলো মানে ΔT। তাহলে তাপমাত্রা মূলত 290 কেলভিনই বাড়ানো হয়েছে। এই ম্যাথটা বুঝছো? হুম। ওকে। এরপরে দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাস সিলিন্ডারে 5 লিটার গ্যাস আছে। স্থির চাপে ওই সিলিন্ডারের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস করা হলো। ওই সিলিন্ডার হতে কত আয়তন গ্যাস বের হয়ে যাবে? এক্ষেত্রে সিলিন্ডারের আয়তন বৃদ্ধি নগণ্য। ওকে। তো যেহেতু স্থির চাপে, সেহেতু চার্লসের সূত্র, সেহেতু V1 V2/T2। ওকে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাস সিলিন্ডারে 5 লিটার গ্যাস আছে। ওকে। তাহলে প্রথমটা হচ্ছে 5 লিটার / 27 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 300 কেলভিন। V2, এখন T2 কত? 30 ডিগ্রি সেলসিয়াস যদি করা হয় তাহলে এটা হবে 303 কেলভিন। এখন দেখো, এখন এখানে আয়তন বাড়বে নাকি কমবে বলো তো? আয়তন অবশ্যই বাড়বে। 5 × 303।
ডিভাইড বাই 300, তাহলে এটা হচ্ছে 5.05 লিটার। হ্যাঁ, তো এখন একটা জিনিস খেয়াল করো, যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে 5 লিটার গ্যাস ছিল, তাহলে সিলিন্ডারের আয়তনই হচ্ছে 5 লিটার, কারণ তোমার সিলিন্ডারের যে আয়তন, গ্যাসটা মূলত ওই আয়তনই তো ধারণ করে। হ্যাঁ, তো এখন তোমার তাপমাত্রা বৃদ্ধি করার ফলে গ্যাসের আয়তন হয়ে গেল 5.5 লিটার, কিন্তু সিলিন্ডারে তো 5 লিটারই গ্যাস থাকতে পারবে। তো এই যে যে পরিমাণ আয়তন বৃদ্ধি পেল, ওই পরিমাণ গ্যাস তো সিলিন্ডারে থাকতে পারবে না। তো ওই তোমার বাকি গ্যাসটুকু সিলিন্ডার থেকে বের হয়ে যাবে। তাহলে এখানে তুমি ডেল্টা ভি এর মানটা বের করো, এটা কি হবে? 0.05 লিটার গ্যাস বের হয়ে যাবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এগুলো সহজ এই জিনিসপত্র সব। এই চ্যাপ্টারে টাফ কোনো ম্যাথ নাই। আমি মানে যতটুকু দেখছি এই চ্যাপ্টারে ম্যাথ মোটামুটি সহজ। ওকে, কি ব্যাপার? আচ্ছা, এরপরে এখন দেখো, 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 ATM চাপে একটি বেলুনকে 900 সেন্টিমিটার কিউব পর্যন্ত ফোলানো হলো। এই বেলুনটির এই আয়তন সর্বোচ্চ প্রসারণ আয়তনের এত অংশ। বেলুনটিকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কক্ষে এবং 1 ATM চাপে নিয়ে গেলে বেলুনটি ফেটে যাবে কিনা, কত তাপমাত্রায় বেলুনটি ফেটে যাবে? ওকে, এখন দেখো, এখন এই যে তোমার আগেও চাপ ছিল 1 ATM, এখনো চাপ হচ্ছে 1 ATM। তো এখানে চাপ স্থির, চাপ স্থির মানে চার্লসের সূত্র। তো V1T1 ইজ ইকুয়াল টু V2T2। এখন তোমাকে জিজ্ঞেস করছে বেলুনটি ফেটে যাবে কিনা। এখন আগে তুমি V2 এর মানটা বের করো। V1 কত? V1 হচ্ছে 950 সেন্টিমিটার কিউব পর্যন্ত ফোলানো হয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে 290 কেলভিন। V2, এখন এটা নিয়ে যাওয়া হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কক্ষে, তাহলে এটা হবে 313। তাহলে V2 এর মানটা এখানে বের করো, 950 ইন্টু 313 ডিভাইড বাই 290, তাহলে এটা আসবে 1025.345। যেহেতু ওগুলো সেন্টিমিটার কিউবে লিখছো, এটাও সেন্টিমিটার কিউব। তো এটা তোমার V2 এর মান। এখন এই তাপমাত্রায় ফাটবে কিনা, এই তাপমাত্রা ফাটবে কিনা তুমি এটা বুঝবা কিভাবে? এই যে প্রশ্নে সর্বোচ্চ প্রসারণ যে ক্ষমতা, এটা বের করে নিতে হবে। তাহলে দেখো, এই যে সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা যদি ভি হয়, সেম টাইপের একটা ম্যাথ কালকে আমরা করছিলাম। দেখো, সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা ভি হলে এখানে কি বলছে, এই যে 950 সেন্টিমিটার কিউব, এই আয়তনটা সর্বাধিক প্রসারণ ক্ষমতা 9/10 অংশ। তাহলে এখানে কি হবে? 950টা হচ্ছে ভি এর 9/10 অংশ। এটা আশা করি এখন বুঝবা, কারণ এটা আমরা অলরেডি কালকে করছি। তাহলে এটা হবে 9500 ডিভাইড বাই 9। এখন দেখো, তার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা হচ্ছে 1055.55 এত সেন্টিমিটার কিউব। বাট 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে রুম, তোমার সেইখানে নিয়ে যাওয়ার পর আয়তন হয়েছে 1025, তাহলে কি এটা ফাটবে? এটা না। কিন্তু ফাটবে না। এখন তোমাকে এখানে আরো একটা জিনিস বের করতে বলছে, যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেলুনটি ফেটে যাবে। তো এখন V1T1, এখানে V2 ড্যাশ আর এখানে T2 ড্যাশ দাও। এখন V1 কত? 950, 17 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 290। এখন এখন কত তাপমাত্রায় বেলুনটি ফেটে যাবে? তো তাহলে ফেটে যাওয়ার মুহূর্তে তার আয়তন হবে কত? তার আয়তন হবে সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার সমান, না? তাহলে এটা হবে এই যে 9000
500/9, এটা হচ্ছে তার ফেটে যাওয়ার মুহূর্তে আয়তন। তো সেই মুহূর্তে তাপমাত্রাটা তোমাকে বের করতে হবে। এটা আছে 322.22 কেলভিন। এটা ক্লিয়ার? এটা সহজ তো। হ্যাঁ। তো 10 নম্বরটা দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুর আয়তন বায়ুমণ্ডলীয় চাপে 500 সেন্টিমিটার কিউব। বায়ুর চাপ স্থির থাকলে ওই পরিমাণ বায়ুর আয়তন কত তাপমাত্রায় দ্বিগুণ হবে? তাহলে স্থির মানে V1T1 বাই V2T2। আয়তন যদি দ্বিগুণ হয় তাহলে V1 হচ্ছে 2V1, সরি V2 হচ্ছে 2V1। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে 300 কেলভিন। এখন তোমার T2 এর মানটা বের করতে হবে। V2 বাদ দিলে T2 আসবে 600 কেলভিন। এগুলো খুবই সহজ ম্যাথ, আশা করি এটা বুঝছো। ওকে, তো এটার মেবি সময় শেষ আছে, দাঁড়াও একটু লিখি।